হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের যে করাবো ক্লাস 8 ম্যাথ। তোমাদের যে বইটা আছে গণিত প্রভা অষ্টম শ্রেণী বইটা, এই বই থেকে তোমাদের আজকে অঙ্ক নিয়েছি। ত্রৈরাশিক পদ্ধতি 10 নম্বর অধ্যায়। দেখো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আজকে ক্লাস 8 ম্যাথ 10 নম্বর অধ্যায় ত্রৈরাশিক পদ্ধতি। কষে দেখি 10.2 পেজ নাম্বার 103 পাতা, কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 5। তোমাদের আজকে পার্ট 1 ভিডিওতে 1 থেকে 5 এই 5টা অঙ্ক তোমাদের করে দেখাবো। তো তোমরা তাড়াতাড়ি করে বইটা খোলো এবং প্রশ্নগুলোতে চলে যাও। তো আজকের ক্লাস আমরা তাড়াতাড়ি শুরু করে দেবো, তোমরা মনোযোগ সহকারে দেখো। অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, ত্রৈরাশিক পদ্ধতি অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, তার জন্য ক্লাসটা ভালো করে দেখো। চলো আমরা দেরি করবো না, প্রথম প্রশ্নে আমরা চলে যাই। দেখো আমরা 1 নম্বর অঙ্ক নিয়ে নিয়েছি। তো চলো আজকের ক্লাসের যে প্রথম অঙ্কটা আমরা দেখে নিচ্ছি কী বলছে। তো দেখো একের প্রশ্নটা বলছে, গ্রামের রাস্তা বাঁধানোর জন্য কাজ শুরু হবে। ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে, আচ্ছা আমাদের কাজটা ডবল হয়ে গেছে, কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন। কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে বের করতে বলেছে আমাদের। তাহলে দেখো তো আমাদের এখানে গণিতের ভাষায় সমস্যাটি আমাদের কী আছে, আমরা অ্যান্সার দিয়ে আমরা লিখব প্রথমে গণিতের ভাষায়। গণিতের ভাষায় সমস্যাটি গণিতের ভাষায় যে সমস্যাটি আছে আমাদের এখানে, দেখো আমাদের কি কি আছে সম্পর্কগুলো। লোক সংখ্যা আছে, আমাদের দেখছি সময় দৈনিক ক ঘন্টা করে কাজ করবে, সময়টা আছে, আর কত দিনে কাজ করবে কাজটা, তাই না। আমাদের দিন সংখ্যা আছে। আমাদের কি বের করতে হবে লক্ষ্য করো, আমাদের যে ত্রৈরাশিক পদ্ধতির অঙ্কগুলো আমাদের দেখতে হবে যে কাকে বের করতে হবে। তা আমাদের দেখো 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে যদি কাজ করে, তা কত দিনে কাজটি শেষ হবে, মানে দিন বের করতে বলেছে, দিন সংখ্যা। তা আমরা দেখো আমরা গণিতের ভাষার সমস্যাটি লিখব যে আগে লোক সংখ্যা লিখছি। তো আমরা এখানে লিখলাম লোক সংখ্যা। এবার এখানে দেখো যেটা হচ্ছে দৈনিক 4 ঘন্টা করে করছে, তা আমরা এখানে দেখো আমরা মধ্যে ঘন্টা দিয়ে দিলাম, সময় যেটা এটা হচ্ছে ঘন্টা, ওকে। আর দিন সংখ্যা আছে, তো এবার আমরা এখানে লিখে দেবো দিন সংখ্যা। তোমাদের এখানে মনে রাখতে হবে যেটা বের করতে হবে সেটাকে ডান দিকে রাখবা, ঠিক আছে। তা লোক সংখ্যা, ঘন্টা আর দিন সংখ্যা, এই এককগুলো আছে আমাদের এখানে। আচ্ছা দেখো প্রথমে দেখো আমাদের লোক সংখ্যা দেওয়া আছে 14 জন লোক। তাহলে 14 জন লোক দৈনিক যেহেতু 4 ঘন্টা করে কাজ করে, মানে দিনে একদিনে 4 ঘন্টা করে কাজ করবে, কাজটি শেষ করে দিবে কত দিনে, 15 দিনে, এটা আমাদের বলেছে প্রথমে। তারপরে দেখো 24 জন লোক, 24 জন লোক দৈনিক যদি এখন 7 ঘন্টা করে কাজ করে, তাহলে সেই কাজটি শেষ হতে কতদিন লাগবে এটা আমাদের বের করতে বলেছে ত্রৈরাশিক নিয়মে। তাহলে দেখো আমরা কীভাবে করব, আমরা প্রথমে এই যে লোক সংখ্যা আর দিন সংখ্যা এদের মধ্যে সম্পর্ক দেখব, এখানে আমাদের সম্পর্কটা কী আছে। তা দেখো যে 14 জন লোক একটা কাজ যদি 4 ঘন্টা করে তাহলে দেখো 15 দিনের কাজটি শেষ করবে। এবং এখানে বলেছে 14 জন লোকের জায়গায় লোক সংখ্যা হয়ে গেল 24 জন লোক, লোক সংখ্যা বেড়ে গেছে। তা লোক সংখ্যা যদি বেড়ে যায় তাহলে দৈনিক যদি 4 ঘন্টা করে কাজ করে, তাহলে সেই কাজটা কিন্তু 15 দিনের চেয়ে তাড়াতাড়ি শেষ করে দেবে। লোক সংখ্যা বেড়ে গেছে, তার কাজটা কী করবে, তাড়াতাড়ি শেষ করবে, কম দিন লাগবে কাজটা শেষ করতে। তাহলে আমাদের এখানে জানতে হবে যে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। তাহলে এখানে আমাদের দেখো এই জায়গায় মানটা কম আছে, লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে যে সম্পর্কটার ক্ষেত্রে এই মানটা কত আছে আমাদের, কম। তাহলে আমরা কি করব, এখানে কম লিখে দেবো, ঠিক আছে। যে কম না বেশি এই জিনিসটা আমরা লিখবো সব সময়। আচ্ছা তাহলে দেখো তাহলে আমাদের এখানে বেড়েছে, এখানে কমেছে, তাহলে বাড়লে কমলে ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা বলতে পারবো যে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে কী সম্পর্ক আছে, ব্যস্ত সম্পর্ক আছে। তা আমরা এখানে লিখব অতএব লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে অতএব ব্যস্ত সম্পর্ক রয়েছে, ব্যস্ত সম্পর্ক রয়েছে, তাই না। দেখো আমাদের এখানে বেড়েছে, এখানে কমেছে, বাড়লে কমলে ব্যস্ত সম্পর্ক, এটা তোমাদের মনে রাখতে হবে। আর দুই দিকে যদি বাড়বে, দুই দিকে বাড়লে সরল সম্পর্ক, বা দুই দিকে যদি কমে যায় তাহলে সরল সম্পর্ক। তাহলে এখানে বেড়েছে কমেছে তার জন্য ব্যস্ত সম্পর্ক। এবার আমরা দেখব
ঘন্টা আর দিন সংখ্যার মধ্যে কী সম্পর্ক রয়েছে। তা দেখো এখানে দিনে 4 ঘন্টা করে কাজ করবে, কাজটি শেষ হবে 15 দিনে। এখন দিনে 7 ঘন্টা করে কাজ করবে, মানে সময়টা বাড়িয়ে দিল। তো এখন সময়টা যখন বাড়িয়ে দিল তো কাজটা কী হবে, তাড়াতাড়ি শেষ হবে না। তো এখানে সময় বাড়লে দিন সংখ্যা কিন্তু কমবে। তো এখানেও আমাদের কম আছে এই জায়গায়, দেখো এটা আমাদের কম, ঠিক আছে। তাহলে এখানে বেড়েছে, এখানে কমেছে। তাহলে আমাদের এই যে ঘন্টা এবং দিন সংখ্যার মধ্যে কী সম্পর্ক আছে, ব্যস্ত। এই যে বেড়েছে কমেছে, বাড়লে কমলে ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে আমরা লিখবো আবার অতএব দিয়ে যে ঘন্টা ও দিন সংখ্যার মধ্যে, দেখো লেখার নিয়মটা দেখো, এই যে ঘন্টা আছে আর দিন সংখ্যা আছে, তো এই দুটি ভাষা লিখবো আমরা। ঘন্টা ও দিন সংখ্যার মধ্যে কী সম্পর্ক আছে, ব্যস্ত সম্পর্ক আছে, ব্যস্ত সম্পর্ক আছে। ওকে, আচ্ছা আমরা বন্ধনী করে দিলাম। এবার দেখো, এবার দিন সংখ্যা আমরা বের করব। তাহলে অতএব দিন সংখ্যা, দিন সংখ্যা বের করতে বলেছে, আমরা দিন সংখ্যা বের করব। তাহলে দেখো দিন সংখ্যা বের করার জন্য এই যে 15 দিন আছে না, 15টা এখানে আমরা লিখে দেবো, 15 দিন। তাহলে 15 গুণিত, তারপরে দেখো এই যে এই দুটো সংখ্যার মধ্যে আমাদের ভগ্নাংশ তৈরি হবে। তাহলে এখানে যে দেখো এই যে লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে এখানে আমরা কম পেয়েছিলাম সম্পর্কতে, তার কমের জন্য যে ভগ্নাংশটা হবে সেটা হবে কি 1-এর চেয়ে ছোটো হবে। তাহলে 1-এর চেয়ে ছোটো বলতে দেখো আমরা লিখতে পারবো 14/24, মানে ছোটোটা উপরে থাকবে, 14 উপরে আর বড়টা নিচে। কম বলতে উপরে কম, নিচে বেশি থাকবে, ঠিক আছে। কমের জন্য উপরে কম, এটা মনে রাখবে তোমরা। এবার এর ক্ষেত্রে আমরা ভগ্নাংশ তৈরি করব এই দুটোর মধ্যে সম্পর্ক থেকে। তাহলে এখানকার ভগ্নাংশ দেখো এখানে কম আছে না, তাহলে এখানে কিন্তু 1-এর চেয়ে ছোটো হবে। 1-এর চেয়ে ছোটো বলতে আমরা লিখতে পারবো 4/7, এখানে লিখবো 4/7। আচ্ছা, এবার আমরা এখানে দেখো এটা আমাদের কী বেরোবে, দিন বেরোবে, এবার দিন লিখে দিলাম। এবার কাটাকাটি করে কিন্তু আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে। চলো আমরা সরল করি। তো 7 2 14। আচ্ছা, আমরা এখানে 2 12 কাটাকাটি করলে এখানে দেখো 2 12, 2 12 24, আর 4 3 12, আর 3 5 15। দেখো আমাদের কিন্তু রইল কত, সমান সমান 5 দিন। এই যে এখানে কাটাকাটি করে কত পেলাম, আমরা 5 দিন পেয়ে গেলাম। তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে গেছে। এই যে বলেছিল 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে যদি কাজ করতো, তাহলে কাজটি কত দিনে শেষ হবে, কাজটি শেষ হবে আমাদের 5 দিনে, এটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা অতএব লিখে দেবো যে কাজটি, এই যেখানে বলেছে কত দিনে কাজটি করবেন, কত দিনে করবে, 5 দিনে। তো আমরা অতএব দিয়ে লিখবো 5 দিনে। আচ্ছা, এখানে আমরা একটু করে দিচ্ছি, 5 দিনে কাজটি করবেন, ছোটো করে লিখে দিলাম। ওকে, 5 দিনে কাজটি করবেন। তোমরা লিখতে পারো বড় করে, যে এই যে দেখো 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে 5 দিনে কাজটি করবেন। তো আমরা এখানে ছোটো করে বলে দিলাম। তাহলে এই আমাদের অ্যান্সার, ঠিক আছে। এইভাবে তোমাদের ত্রৈরাশিক পদ্ধতিতে সমাধানটা তোমরা সহজে করতে পারবা। আমরা যদি এই অঙ্কটাকে ঐকিক নিয়মে করতাম তাহলে ঐকিক নিয়মে করা যেত, কিন্তু ঐকিক নিয়ম তো করা যাবে না, যেহেতু আমাদের বলে দিয়েছে, এখানে উল্লেখ করেছে ত্রৈরাশিক পদ্ধতিতে সমাধান করতে হবে। আমাদের চ্যাপ্টারটা আছে ত্রৈরাশিক পদ্ধতি, তার জন্য আমরা এই নিয়মে সহজে আমরা করে নিতে পারবো। তো এরপরে আমরা চলে যাব পরের প্রশ্নে। এবার দেখো 2-এর প্রশ্নটা আমাদের বলছে এখানে সুভাষ কাকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে। মানে একটা বই ছাপিয়েছে, এবার বইটা আছে 105 পৃষ্ঠায়, 105 পৃষ্ঠায় যে বইটা আছে প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে, এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে, তাই না? এভাবে তো বই তো হয়। তো এই যে 105 পৃষ্ঠার বইতে লাইন আছে দেখো, মানে প্রত্যেক পৃষ্ঠায় লাইন আছে 25টি, এবং এক একটি লাইনে শব্দ আছে, 8টি করে শব্দ আছে, এটা বলেছে প্রথমে। তারপরে বলেছে এই বইটি যদি এমনভাবে ছাপায় যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে। এখন প্রতি পৃষ্ঠায় দেখো লাইন থাকবে 30টি এবং প্রতি লাইনের শব্দ থাকবে 10টি। এভাবে করে যদি বইটা তৈরি করে বা ছাপায়, তাহলে আমাদের যে বইটা তৈরি হবে, কত পৃষ্ঠার বইটা তৈরি হবে সেটা কিন্তু আমাদের বের করতে বলেছে, মানে পৃষ্ঠা সংখ্যা বের করতে বলেছে, তাই না? তো দেখো আমরা অ্যান্সার দিয়ে শুরু করব। তো আমাদের এখানে গণিতের ভাষায় সমস্যাটি কি আছে দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আগে বের করতে হবে কি, আমাদের পৃষ্ঠা সংখ্যা, কত পৃষ্ঠার বইটা তৈরি হবে, পৃষ্ঠা বের করতে বলেছে। তাহলে পৃষ্ঠা আমরা ডান দিকে রেখে দেবো। দেখো আমরা এই যে শেষের দিকে আমরা কি লিখে দেবো, পৃষ্ঠা। এই যে আমরা দেখো পৃষ্ঠা লিখে দিলাম।
ওকে। আচ্ছা, তারপরে আমরা দেখো এই যে আমাদের দেখো লাইন আর শব্দ, তো আমরা এখানে লাইন তৈরি করে দিলাম, যে লাইন দিয়ে দিলাম আমরা প্রথমে, তারপর শব্দ, মধ্যে আমরা শব্দ করে দিলাম। এই যে দেখো লাইন, শব্দ, পৃষ্ঠা। তাহলে লক্ষ্য করো প্রথমে যেটা বলেছিল যে প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন লাগবে, মানে লাইন সংখ্যা প্রথমে বলেছে 25টি করে লাইন, আর প্রতি লাইনের শব্দ বলেছিল প্রথমে 8টি করে শব্দ। এইভাবে যে বইটা তৈরি হবে, কত পৃষ্ঠার বইটা? 105 পৃষ্ঠার বইটা তৈরি হবে। তারপরে যেটা বলেছে যে প্রতি পৃষ্ঠায় লাইন হবে কটা? প্রতি পৃষ্ঠায় লাইন হবে আমাদের যে বলেছে, এই যে দেখো পরে যেটা কথা বলেছিল আমাদের, এই যে দেখো এই যে 30টি করে লাইন থাকবে। তাহলে পরের কথা বলেছে 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে শব্দ থাকবে 10টি করে। এইভাবে করে যদি বইটা তৈরি করা হয়, প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে শব্দ থাকবে 10টি, তাহলে বইটা কত পৃষ্ঠার হবে সেটা কিন্তু বের করতে বলেছে সেই বইটি, তাই না? পৃষ্ঠা সংখ্যা বের করতে হবে। চলো আমরা সম্পর্কটা তৈরি করব। আমরা প্রথমে লাইন আর পৃষ্ঠার মধ্যে সম্পর্ক তৈরি করি। তো এখানে দেখো লাইন সংখ্যা বেড়ে গেছে, তাহলে একটা বই তৈরি করছে, একটা পৃষ্ঠায় দেখো লাইন সংখ্যা যদি বেড়ে যায়, তাই না? মানে আমাদের যদি লাইন থাকে, এক পৃষ্ঠায় লাইন থাকে 25টি করে, তাহলে 25টি লাইন থাকলে পৃষ্ঠা লাগে কতটি? 105 পৃষ্ঠা লাগবে। এবার এক পৃষ্ঠায় লাইন সংখ্যা বাড়িয়ে দিল, এখন লাইন লিখবে কটা? লাইন লিখবে 30টা করে লাইন লিখবে। তো লাইন সংখ্যা যদি বেড়ে যায়, তাই না, লাইন বেড়ে দেবে, তাই না? এই যে লাইন যাবে আমাদের বেড়ে যাবে। লাইন যদি বেড়ে যায় তাহলে পৃষ্ঠা কিন্তু কম লাগবে, এখানে কিন্তু আমাদের কম হবে, এই জায়গায় কম। বুঝতে পেরেছো তোমরা? কারণ আমাদের দেখো যদি লাইন বেড়ে যায়, লাইন সংখ্যা যদি বেড়ে যায়, এক পৃষ্ঠায় বেশি লাইন, তাই বেশি লাইনের জন্য আমাদের পৃষ্ঠার সংখ্যা কিন্তু কমে যাবে, তাই না? এক পৃষ্ঠায় যখন লাইন বাড়িয়ে দিবে, বেশি করে লাইন লিখে দিবে, তাহলে বেশি পৃষ্ঠা তো লাগবে না, কম পৃষ্ঠা হয়ে যাবে, তাহলে পৃষ্ঠার সংখ্যা কমবে। লাইন সংখ্যা বাড়লে পৃষ্ঠার সংখ্যা কমবে, তাহলে এখানে আমাদের কম আছে। তো আমরা দেখো এখানে এই যে লাইন এবং পৃষ্ঠার মধ্যে সম্পর্কটা কী পাচ্ছি? বেড়েছে কমেছে, মানে ব্যস্ত সম্পর্ক। তো আমরা লিখবো অতএব দিয়ে লাইন ও পৃষ্ঠার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে, এই সম্পর্কগুলো আমাদের তৈরি করতে হবে, ঠিক আছে? বুঝে শুনে, কারণ লাইন বাড়লে পৃষ্ঠা কিন্তু কমবে, যেটা বললাম তোমাদের। এবার চলে যাব শব্দ এবং পৃষ্ঠা। দেখো প্রত্যেক লাইনে শব্দ, দেখো 8টা করে শব্দ যদি লিখে, শব্দ যদি থাকে এক একটা লাইনে 8টা করে শব্দ, তখন আমাদের পৃষ্ঠা লাগে কত? 105 পৃষ্ঠা লাগবে, তাই না? এখন প্রতি লাইনে শব্দ বেড়ে গেল, এই যে 10টি করে শব্দ হবে। এবার শব্দ যখন বেড়ে যাচ্ছে, তাই না, এক একটা লাইনে শব্দ বেড়ে গেল, তো বেশি শব্দ লাইনে ঢুকলো, তো বেশি শব্দ থাকার জন্য আমাদের দেখো পৃষ্ঠার সংখ্যা কিন্তু কমে যাবে। লাইনে যখন শব্দ বেড়ে যাবে তখন অল্প পৃষ্ঠায় বইটা ছাপা হয়ে যাবে, তো শব্দ বাড়লে পৃষ্ঠা কিন্তু কমবে। এখানে আমাদের কি হবে? এখানে আমাদের কম আছে, ঠিক আছে? এটা আমাদের জানতে হবে। তাহলে শব্দ বাড়লে পৃষ্ঠা কমছে, তো সম্পর্কটা কী দাঁড়াবে? একজন বেড়েছে, একজন কমেছে, তাহলে এখানে আমাদের ব্যস্ত সম্পর্ক। তো আমরা এখানে লিখব অতএব দিয়ে যে শব্দ, এই যে আছে দেখো শব্দ ও পৃষ্ঠা, শব্দ ও পৃষ্ঠার মধ্যে এই যে মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে, এখানেও কিন্তু আমাদের ব্যস্ত সম্পর্ক রয়েছে, ঠিক আছে? এবার আমাদের দেখো পৃষ্ঠা সংখ্যা বের করার জন্য আমরা লিখব অতএব পৃষ্ঠা, এই যে আমাদের পৃষ্ঠা বের হবে, কত পৃষ্ঠা? পৃষ্ঠা বের করার জন্য আমরা করব কি? 105 আছে, 105 আমরা দিয়ে গুণ করব। এবার ভগ্নাংশগুলো তৈরি করব। দেখো এখানে ভগ্নাংশটা কম আছে না, তো একের চেয়ে ছোটো হবে, তো ছোটো বলতে দেখো 25টা উপরে লিখবা, এই যে ছোটো, কম বলতে উপরে কম থাকবে, ঠিক আছে? কম বলতে উপরে কম থাকবে, আর নিচে 30, মানে 25/30, এভাবে ভগ্নাংশটা তৈরি হবে। এটা খুব ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? মনে রাখবা, কমের জন্য ভগ্নাংশটা একের চেয়ে ছোটো বলতে উপরে ছোটো, নিচে বড়। আর এখানেও কম আছে, এর ক্ষেত্রে দেখো কম পেয়েছিলাম, তা কম বলতে দেখো উপরে 8 হবে আর নিচে 10 হবে, এই যেভাবে করে কিন্তু আমাদের ভগ্নাংশগুলো তৈরি হবে। আর পৃষ্ঠার সংখ্যা বেরোচ্ছে, এটা আমরা এখানে টি লিখতে পারবো। চলো এখানে আমরা কাটাকাটি করে অ্যান্সারটা পেয়ে যাবো। দেখো কাটাকাটি করি, আমরা যদি এখানে কাটি, দেখো পাই দিয়ে করছি, দেখো এই যে পাই 2 10, 5 5 25, 5 6 30। আচ্ছা এবার এখানে 2 4 8,
এবার এখানে লক্ষ্য করো, আমরা এই 2 দিয়ে কাটাকাটি করে নেব। 2 2 4 আর 2 3 6, 3 আর 105 এখানে কাটাকাটি যাবে। তাহলে এই যে দেখো 3 3 9 আর 1 চলে গেল 15, 3 5 15। তার আমাদের এখানে 35 আর 2 বেঁচেছে। তাহলে 35 দিয়ে গুণ করে নেব। 35 দিয়ে যদি গুণ করি, দেখো আমি এখানে দেখাচ্ছি সমান সমান আমাদের বেঁচেছে 35 গুণিত 2। তাহলে 35 দিয়ে গুণ করে কত হবে 70। দেখো 70টি পৃষ্ঠা লাগবে, ঠিক আছে। এই যে আমাদের এক একটা লাইনে এক একটা পৃষ্ঠায় 30টি করে যদি লাইন থাকে এবং প্রত্যেক লাইনে যদি 10টি করে শব্দ লিখে, তাহলে এরকম বইতে কতগুলি পৃষ্ঠা থাকবে, সেরকম বইতে পৃষ্ঠা থাকবে 70টি। এটা আমাদের অ্যান্সার। আমরা অতএব অ্যান্সারটা যদি এখানে করে দিয়ে তৈরি, দেখো আমরা লিখতে পারবো। এই বলেছে তবে সেই ছাপা বইতে কত পৃষ্ঠার হবে ছাপা বইটি। তা আমরা লিখব সেই, দেখো আমরা এখান থেকে লিখে দিচ্ছি সেই ছাপা বইটি, ছাপা বইটি 70 পৃষ্ঠার হবে। বাস, এই যে আমাদের অ্যান্সার। দেখো সেই বইটি হবে আমাদের কত পৃষ্ঠার, 70 পৃষ্ঠার, ঠিক আছে। তো এই ছিল আমাদের 2 নম্বর প্রশ্নটা। তোমরা এভাবে সহজভাবে অঙ্কটা করে নিতে পারবা ত্রৈরাশিক পদ্ধতিতে। চলে যাবো আমরা 3 নম্বর প্রশ্নে। এবার দেখো 3 প্রশ্নটা আমাদের বলছে এখানে একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে, ঠিক আছে। আমাদের জমির পরিমাণ বলে দিয়েছে, 540 বিঘা জমি মোট জমি আছে, আর চাষ করতে হবে সেই জমিগুলো 14 দিনে, এটা আমাদের প্রথমে বলেছে। তারপর বলেছে দেখো প্রথম 4 দিন, মানে প্রথম 4 দিন চাষ করেছে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করে ফেলে, ঠিক আছে, প্রথম 4 দিনে, 4 দিনের মধ্যে। তো এবার বলেছে সময় মতো বলতে আমাদের 14 দিনেই চাষ করতে হবে। 4 দিন চাষ করে ফেলেছে, তাহলে 4 দিন চাষ করে ফেলেছে বলতে বাকি কদিন থাকলো, তো আমাদের 14 থেকে 4 বাদ দিতে হবে, মানে 10 দিন থেকে গেল। তো সেই 10 দিনে সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আরও কটি ট্রাক্টর লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে আমাদের হিসাব করে বের করতে বলেছে। তাহলে দেখো তো গণিতের ভাষার সমস্যাটি আমরা দেখব যে আমাদের এখানে কি আগে বের করতে বলেছে। আমাদের এখানে দেখতে পাচ্ছি যে দেখো কটি ট্রাক্টর লাগবে, মানে ট্রাক্টর সংখ্যা বের করতে বলেছে। তা ট্রাক্টর সংখ্যা আমরা ডান দিকে লিখব। তো চলো আমরা অ্যান্সার দিয়ে শুরু করব। তো গণিতের ভাষার সমস্যাটি যে আমাদের হবে, তো ট্রাক্টর সংখ্যা, প্রথমে ট্রাক্টর সংখ্যা যদি ডান দিকে রাখি, তাহলে প্রথমে কি লিখবো, আমরা জমির পরিমাণ লিখে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা লিখবো জমির পরিমাণ, এই হচ্ছে আমাদের জমির পরিমাণ। তারপরে দেখো আমাদের দিন সংখ্যা আছে, তাহলে আমরা এখানে লিখে দেবো দিন সংখ্যা আছে। তারপরে আছে ট্রাক্টর সংখ্যা, ট্রাক্টর সংখ্যা, এই তো আমাদের আছে, ঠিক আছে। গণিতের ভাষার সমস্যাটি জমির পরিমাণ, দিন সংখ্যা আর ট্রাক্টর সংখ্যা। দেখো প্রথম 4 দিনে আমাদের যে দেখো সমক্ষমতা সম্পূর্ণ 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করে ফেলছে, মানে দেখো 120 বিঘা জমি, এই যে লক্ষ্য করো 120 বিঘা জমি কত দিনে চাষ করছে, 120 বিঘা জমি চাষ করছে প্রথম 4 দিনে। তাহলে 4 দিনে চাষ করছে 120 বিঘা জমি, কতটি ট্রাক্টর লাগছে এর জন্য ট্রাক্টর লাগছে আমাদের 5টি ট্রাক্টর, ঠিক আছে, এটা প্রথমে বলেছে। তারপরে দেখো পরের ধাপটা তোমরা বুঝতে পারবে না, এখানে ভালো করে বুঝতে হবে যে সময় মতো চাষ যদি করতে হয় তাহলে কটি ট্রাক্টর লাগবে। এখন আমাদের দেখো জমি ছিল আমাদের 540 বিঘা, তার মধ্যে 120 বিঘা জমি চাষ করে ফেলেছে 4 দিনে। তাহলে এই যে আমাদের জমি ছিল 540 বিঘা জমি, তো চাষ করে ফেলেছে 120 বিঘা, তাহলে বাদ দিয়ে দাও, তা কতগুলো জমি থাকলো, তো এটা যে বিয়োগ করে নাও, তো বিয়োগ করে পেয়ে যাবে দেখো এটা 0, এটা হবে আমাদের 2, আর 1 দিলে 5, 1 দিলে 5, 4 দিলে, এই যে দেখো, তাহলে এটা আমাদের হয়ে যাবে 420 বিঘা জমি, তাই না। এই যে আমাদের 0 0 0, 2 দিলে 4, 2 দিলে 4, 2 দিলে, আর 1 দিলে 5, সেটা হবে আমাদের 4 দিলে। তাহলে এই যে 420 বিঘা জমি এখন আমাদের থেকে গেল অবশিষ্ট জমি। এই জমি এবার দেখো কত দিনে, প্রথম 4 দিন তো চাষ করে ফেলেছে, সময় ছিল 14 দিন, তাহলে সময় ছিল আমাদের 14 দিন, প্রথম 4 দিন চাষ করে নিয়েছে, তাহলে কত দিন থাকলো আমাদের হাতে থাকে গেলো 10 দিন। এই 10 দিনের মধ্যে আমাদের চাষ করতে হবে কত বিঘা জমি, 420 বিঘা জমি। তাহলে কতগুলি ট্রাক্টর লাগবে সেটা আমাদের বের করতে বলেছে, ট্রাক্টর সংখ্যা বের করতে হবে। আচ্ছা, তো চলো সম্পর্কগুলো তৈরি করেছি আমরা।
তো এখানে দেখো জমির পরিমাণটা 120 বিঘা থেকে জমির পরিমাণ হয়ে গেছে 420 বিঘা জমি, ঠিক আছে। তাহলে 120 বিঘা জমি চাষ করতে আমাদের 5টি ট্রাক্টর লাগে। তো এবার তুমি দেখো জমি বেড়ে গেছে, 420 বিঘা জমি আছে, তাহলে 420 বিঘা জমি চাষ করতে কিন্তু ট্রাক্টরের সংখ্যা কিন্তু কি বেশি লাগবে, তাই না। 120 বিঘার জন্য ট্রাক্টর যদি 5টি লাগে, তা 420 বিঘার জন্য ট্রাক্টর সংখ্যা কিন্তু বাড়াতে হবে, বেশি ট্রাক্টর নিয়ে আসতে হবে। তাহলে এখানে কিন্তু আমাদের কি আছে, বেশি আছে। দেখো আমি এখানে বেশি লিখে দিলাম, এই জিনিসটা কিন্তু তোমরা লিখবা সবসময়। এই বেশি থেকেই আমরা ভগ্নাংশটা তৈরি করতে পারবো। ওকে, তা সম্পর্কটা কী আছে এখানে? তো এখানে দেখো বেড়েছে, জমির পরিমাণ বেড়েছে, ট্রাক্টর সংখ্যাও বেড়েছে। তো আমরা লিখব জমির পরিমাণ ও ট্রাক্টর সংখ্যার মধ্যে কী সম্পর্ক থাকবে? সরল সম্পর্ক, দুই দিকে বেড়েছে, এই যে বাড়লে বাড়লে সরল সম্পর্ক। তো আমরা লিখব অতএব দিয়ে জমির পরিমাণ ও ট্রাক্টর সংখ্যার মধ্যে সরল সম্পর্ক রয়েছে, তাই তো। এবার আমরা দিন সংখ্যা ট্রাক্টর সংখ্যার মধ্যে সম্পর্ক তৈরি করব। দেখো প্রথমে 4 দিন ছিল, 4 দিনে চাষ করবে, 4 দিন ধরে কটা ট্রাক্টর লাগবে? 5টি ট্রাক্টর। এখন দিন সংখ্যা বেড়ে গেছে, এখন 10 দিনে চাষ করবে। তো 10 দিনে চাষ করবে, সময়টা বেশি, লং টাইম। তো সময় যখন বেড়ে গেছে, তাহলে বেশি ট্রাক্টর তো দরকার নাই, কম ট্রাক্টর নিয়ে আসলেই আমাদের চাষ হয়ে যাবে, যেহেতু সময়টা বেড়ে গেছে। তাহলে সময় বাড়লে মানে দিন সংখ্যা বাড়লে ট্রাক্টর সংখ্যা কমবে, তাহলে এখানে কিন্তু আমাদের কম আছে। এভাবে কিন্তু সম্পর্কটা তৈরি করতে হবে, তাই না। 4 দিনের জন্য 5টি ট্রাক্টর লাগে, এখন 10 দিন, সময় আমাদের হাতে অনেক। 10 দিন বলতে সময়টা বেশি হয়ে গেলো 4 দিনের চেয়ে। এখন বেশি সময় যখন আছে আমাদের, তো ট্রাক্টর সংখ্যা আমাদের বেশি দরকার নাই, কম ট্রাক্টর নিয়ে আসলে আবার জমিগুলো চাষ করে ফেলবে, তার জন্য কিন্তু ট্রাক্টর সংখ্যা কমবে। দিন সংখ্যা বাড়লে ট্রাক্টর সংখ্যা কমবে। তাহলে বাড়লে কমলে আমাদের ব্যস্ত সম্পর্ক, আমরা বলতে পারবো দিন সংখ্যা ও ট্রাক্টর সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। তো এখানে অতএব লিখে দেব দিন সংখ্যা ও ট্রাক্টর সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে, ওকে। এবার দেখো আমাদের কী বের করতে বলেছে? ট্রাক্টর সংখ্যা। তো আমরা ট্রাক্টর বের করব, ট্রাক্টর সংখ্যা। দেখো আমাদের 5 আছে, এখানে 5টা দিয়ে দিবা, গুণ চিহ্ন দিবা। এবারে ভগ্নাংশগুলো তৈরি করব এই দুটো সংখ্যার মধ্যে। তো এখানে বেশি আছে, তাহলে বেশি বলতে একের চেয়ে বড় ভগ্নাংশ হবে। তো বেশির জন্য উপরে বড়টা হবে, মানে 420 উপরে আর নিচে 120 গুণিত। এবার এর মধ্যে ভগ্নাংশ তৈরি করব, তাই না। দেখো এর জন্য আমাদের দেখো কম আছে, তাহলে কমের জন্য আমাদের উপরে 4 হবে আর নিচে 10 হবে। এই যে দেখো ট্রাক্টর সংখ্যা, তো আমাদের এখানে একটা টি আসবে, এত টি। চলো কাটাকাটি করে আমরা দেখব যে কত আসছে মানটা। এই শূন্য আমরা কেটে দেব। তারপরে দেখো আমরা যদি করি 5 দিয়ে কাটাকাটি, তাহলে কত আসছে? 5 দিয়ে কাটাকাটি করি, এখানে দেখো 5 2 10, 5 2 10, আর এখানে আমাদের চলে আসলো 20, তাহলে 5 4 20, 4 6 24, 4 6 24 আর 6 আর 42 আছে, তাহলে 6 7 42। দেখো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কতটি ট্রাক্টর লাগছে, এখন 60টি ট্রাক্টর লাগবে। এই যে 420 বিঘা জমি 10 দিনে যদি চাষ করে, তার কতটি ট্রাক্টর লাগবে? 60টি ট্রাক্টর লাগবে। তাহলে দেখো আমাদের এখানে বলেছে আরও কটি ট্রাক্টর লাগবে, আরও মানে আগে লাগতো 5টি, এখন লাগছে 60টি, তাহলে আরও কতটি বেশি লাগলো? তাহলে 7 থেকে 5 বিয়োগ করে কিন্তু অ্যান্সারটা আসবে। তোমরা যদি মনে করো যে 7 আমাদের অ্যান্সার, কিন্তু 7 কিন্তু অ্যান্সার নয়, 7 কিন্তু অ্যান্সার নয়। 7 থেকে আমরা 5 বিয়োগ করে কিন্তু অ্যান্সারটা পাবো। এই যে বলেছি সময় মতো, তাই না, চাষের কাজ শেষ করতে গেলে আরও কটি ট্রাক্টর লাগবে, মানে আগে লাগতো 5টি, এখন নিয়ে আসতে হচ্ছে 60টি, তাহলে আগের চেয়ে কতটি বেশি? তাহলে 7 থেকে 5 বিয়োগ করে আমরা যে বলবো যে 2, তাহলে দেখো 2টি বেশি লাগছে, তা আমরা লিখবো অ্যান্সারটা এইভাবে। তাহলে অতএব এই যে বলেছে আরও, এই যে এখানে দেখো আরও, এই যে 7 থেকে 5 বিয়োগ করে দাও, তাহলে 2টি ট্রাক্টর লাগবে, 2টি ট্রাক্টর লাগবে। দেখো এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে আমাদের 2টি। তাহলে এইভাবে তোমরা সহজভাবে অঙ্কটা
বুঝে নিয়ে করতে পারবা। আমরা চলে যাবো পরের প্রশ্নে। এবার দেখো 4 প্রশ্নটা আমাদের বলছে এখানে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে বের করতে বলেছে। তাহলে আমাদের এখানে গণিতের ভাষার সমস্যাটি তৈরি করতে হবে। তা আমাদের দেখো তো আমাদের কি বের করতে বলেছে আগে। তা আমাদের বের করতে বলেছে এই যে দেখো কত দিন লাগবে, আমাদের দিন সংখ্যা বের করতে বলেছে। তো দিন সংখ্যা আমরা ডান দিকে রাখবো। আর কি আছে, লোক সংখ্যা আছে, আর রাস্তার পরিমাণ মানে রাস্তা যে সারাবে তার পরিমাণটা, রাস্তার পরিমাণ। তার লোক সংখ্যা আগে আমরা লিখে নিচ্ছি তাকে, ঠিক আছে। এই দেখো লোক সংখ্যা লিখলাম, রাস্তার পরিমাণ লিখে দেব। রাস্তা সারাবে, রাস্তার পরিমাণ, আর দিন সংখ্যা বের করতে বলেছে। এই যে দিন সংখ্যা, তার জন্য ডান দিকে দিন সংখ্যা আমরা লিখে দিলাম। আচ্ছা, প্রথমে দেখবো আমরা 30 জন লোক ছিল। 30 জন লোক এই যে রাস্তার কত অংশ সারাবে, রাস্তার 3/7 অংশ। 3/7 অংশ বলতে মোট এক অংশের মধ্যে রাস্তা সারানো হয়েছে 3/7 অংশ। 30 জন লোক করেছে কাজটা। রাস্তার পরিমাণ কতটা, 3/7 অংশ। কত দিনে কাজটি করেছে, 15 দিনে করেছে। যে বলেছে দেখো 15 দিনে করে। তারপরে যেটা বলেছে যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, মানে আগে ছিল 30 জন, আরও 10 জন আসবে। তাহলে আগে ছিল 30 জন, আরও 10 জন আসলো, টোটাল কতজন লোক হয়ে গেল আমাদের 40 জন লোক। এখন এই 40 জন লোক এখন রাস্তার যে বাকি অংশ, মানে এত অংশ কাজ হয়ে গেছে, টোটাল আমাদের এক অংশ। তাহলে এক অংশ কাজ, এই যে দেখো এক অংশ থেকে যে কাজটা হয়ে গেছে, এই পরিমাণ কাজটা হয়ে গেছে এত অংশ, তাহলে এক অংশ থেকে এই পরিমাণ কাজটা বাদ দেবো যেটা কাজ হয়ে গেছে, ঠিক আছে। এক অংশ থেকে এই কাজের পরিমাণটা যদি আমরা বাদ দিয়ে দিই, আমাদের বাকি অংশ কাজটা রয়ে যাবে, এটা বিয়োগ করে। তো এটা আমাদের বিয়োগ করতে হবে এখানে। দেখো বিয়োগটা আমি এখানে দেখাচ্ছি। এই যে আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা জানো, লসাগু 7, এই যে 7 নিচে নামিয়ে দিলাম, আর 1 আছে তো 7 থেকে 7 -3, এবার 7 থেকে 3 বিয়োগ করলে পরে 4, আর নিচে 7, ঠিক আছে। এটা আমাদের 7 আছে। তো দেখো 4/7 যেটা আসলো আমাদের এই যে বাকি অংশটা, এটা বিয়োগ করে আমরা কত পেয়ে গেলাম, 4/7। এখন এই যে বাকি অংশ, এত অংশ কাজ সারাতে কতদিন লাগবে জিজ্ঞাসা ছিল, এটা আমাদের বের করতে বলেছে। এই জায়গাটা আমরা মুছে দিলাম। তাহলে চলো আমরা সম্পর্কটা তৈরি করি। লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে সম্পর্ক আমাদের জানতে হবে, ঠিক আছে, যে লোক সংখ্যা দিন সংখ্যা সবসময় ব্যস্ত সম্পর্ক হয়, মানে একজন বাড়লে একজন কমবে। তো এখানে দেখো এই যে লোক সংখ্যা আমাদের 30 জন ছিল প্রথমে, 30 জন থেকে 40 জন হয়ে গেছে, তাহলে লোক সংখ্যা বেড়েছে, তাহলে দিন সংখ্যা কী হবে, কমবে। মানে 30 জন লোক একটা রাস্তার পরিমাণ কাজ করছে, 30 জন লোক একটি কাজ করবে, কত দিনে করবে, 15 দিনে। এখন লোক সংখ্যা বেড়ে গেল 40 জন লোক, তো 40 জন লোক সেই পরিমাণ রাস্তা সারাতে কি তাড়াতাড়ি সারিয়ে নেবে, কম দিনে সারিয়ে নেবে। লোক বেড়ে গেলে কাজটা তাড়াতাড়ি করবে, তার জন্য সময়টা কম লাগবে, কম দিন। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কম, তাই তো, এটা আমাদের কম, এদিকে বেড়েছে বলে এদিকে কমবে। আচ্ছা, তাহলে আমরা কী লিখবো এখানে, আমরা লিখতে পারবো যে লোক সংখ্যা এবং দিন সংখ্যার মধ্যে কী সম্পর্ক আছে, ব্যস্ত সম্পর্ক, কারণ একজন বাড়লো একজন কমলো। তো চলো আমরা লিখছি, অতএব লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। এবার আমরা রাস্তার পরিমাণ আর দিন সংখ্যার মধ্যে সম্পর্ক তৈরি করব। দেখো রাস্তার পরিমাণ প্রথমে ছিল 3/7, তারপরে হয়েছে 4/7। এবার আমাদের ভগ্নাংশ আছে, তা আমাদেরকে জানতে হবে ছোটো বড়। আমরা ছোটো বড় জানবো, তারপর তো আমরা বুঝতে পারবো যে কম না বেশি হবে। তা দেখো 3/7 আর 4/7, এখানে দেখো 7 আর 7 মানে 7 সমান আছে, তার উপরে 3 আর 4 আছে, তার উপরে যে ছোট, তাই না, এই যে আমাদের এই যে ছোট আছে আর এই যে বড় আছে, তাহলে আমাদের ছোটোতে ছোট মান আর বড়তে বড় মান, যেহেতু আমাদের হরটা সমান আছে বলে। তাহলে দেখো তো এটা আমাদের এটা আগের চেয়ে কাজের পরিমাণটা বেড়েছে, এটা বেশি আছে, ঠিক আছে, এটা আমাদের বড় মান আছে এর চেয়ে।
তাহলে রাস্তার পরিমাণটা আমাদের বেড়ে গেছে, মানে কাজের পরিমাণটা বেড়ে গেছে। তা কাজের পরিমাণ যদি বেড়ে যায় তা দিন সংখ্যা বাড়বে না কমবে? তো দিন সংখ্যা কিন্তু বাড়বে আগের চেয়ে। মানে 3/7 রাস্তা সারাতে যদি 15 দিন লাগে তাহলে 4/7, মানে এর চেয়ে বেশি অংশ রাস্তা আছে, তা 4/7 রাস্তা সারাতে কিন্তু বেশি দিন লাগবে। এটা আমাদের বেশি আছে এখানে, এই যে বেশি, ঠিক আছে? এই যে কম বেশি এই দুটো জিনিস তৈরি করে নেবে তোমরা, তাই আমাদের কাজে লাগবে ভগ্নাংশ তৈরি করার জন্য। তা আমাদের এখানে দেখো, এখানে আমাদের বেড়েছে, রাস্তার পরিমাণ বেড়েছে, তার দিন সংখ্যাও বেড়েছে। তা দুই দিকে বাড়লে কী সম্পর্ক? সরল সম্পর্ক। আমরা লিখবো এখানে অতএব দিয়ে রাস্তার পরিমাণ ও দিন সংখ্যার মধ্যে সরল সম্পর্ক রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা বের করব দিন সংখ্যা বের করব। দিন সংখ্যা বের করতে বলেছে, তো লিখবো আমরা দিন সংখ্যা। তো এই দিন সংখ্যা, দেখো দিন সংখ্যা বের করার জন্য যে 15 দিন আছে, 15 দিন তোমরা বসিয়ে দেবা, গুণ দিয়ে এবার ভগ্নাংশ তৈরি করব। প্রথমে দেখো কম আছে, কম বলতে আমাদের ভগ্নাংশটা এঁকেছে ছোটো হবে, মানে উপরে ছোট নিচে বড়। তাহলে আমরা এখানে দেখো 30/40 এটা লিখতে পারবো, গুণিত। এবার এদের মধ্যে আমরা ভগ্নাংশ তৈরি করব। এখানে বেশি, তাহলে বেশিতে আমাদের দেখো আমাদের একের চেয়ে বড়, মানে উপরে বড় থাকবে আর নিচে ছোট থাকবে, মানে আমাদের উপরে থাকবে 4/7 আর নিচে থাকবে আমাদের 3/7। এই যে বেশিতে উপরে বেশি, নিচে কম। ওকে, এত দিন বেরোবে এগুলো। আচ্ছা, এবার দেখো তো এখানে আমাদের একটু কাজ আছে, তাহলে আমরা আর একটা লাইন করছি। 15 গুণিত 30/40 গুণিত, এটা দেখো কি করবা তোমরা। দেখো একটা ভগ্নাংশ বা একটা ভগ্নাংশ আছে না, তো তোমরা করবা এখানে উপরে ভগ্নাংশটা লিখে দিবা, মানে 4/7 লিখে দিয়ে গুণ দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টে দিবা। এটাই নিয়ম। একটা ভগ্নাংশ বা একটা ভগ্নাংশ যদি থাকে, উপরে ভগ্নাংশটা লিখে দিয়ে নিচের ভগ্নাংশটাকে উল্টে দিবা। তো এখানে হবে আমাদের 7/3 হবে উল্টে গিয়ে, এত দিন। এবার এখানে আমাদের কি কাটাকাটি করে অ্যান্সারটা চলে আসবে। 0 আগে কেটে দাও, 4 দেখো কেটে দাও, এই যে 3 7 আমাদের দেখো কেটে গেল। আর 3 আর 5, 3 5 15, এই দেখো এই 3 5 15। তো আমরা কতদিন পেয়ে গেলাম? 5 দিন পেয়ে গেলাম। দেখো এই যে দেখো 5 দিন। তাহলে এই যে আমাদের বলেছিল রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে? 5 দিন লাগবে। এটা আমাদের অ্যান্সারে লিখে দেবো। কোথায় লিখি আমরা? এই জায়গায় লিখে দিই। চলো, তাহলে অতএব লিখবো বাকি অংশ, বাকি অংশ সারাতে কতদিন? 5 দিন। 5 দিন লাগবে। শেষে অতএব দিয়ে লেখার জন্য ওই যে শেষের অংশগুলো যেগুলো থাকবে, শেষের পার্টটা তোমরা দেখে লিখতে পারবে। বাকি অংশ সারাতে আমাদের 5 দিন লাগবে, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে? এইভাবে তোমাদের 4-এর অঙ্কটা তোমরা সহজভাবে ত্রৈরাশিক পদ্ধতিতে করে নিতে পারবা, যেভাবে আমি বুঝিয়ে দিলাম। তো আমরা চলে যাবো 5 নম্বর প্রশ্নে, যে আমাদের শেষ প্রশ্ন আছে আজকের ক্লাসে। তো চলো 5-এর প্রশ্নটা দেখে নিই কী বলছে। দেখো 5-এর প্রশ্নটা, তো আমরা চলে এসেছি আজকের ক্লাসের শেষ প্রশ্ন। তো চলো দেখে নিই শেষের প্রশ্নটা আমাদের কী বলছে। দেখো প্রশ্নটা বলছে এখানে যে 5 অশ্বক্ষমতা সম্পূর্ণ একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। তারপরে বলছে দেখো 7 অশ্বক্ষমতা সম্পূর্ণ পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে আমাদের হিসাব করে বের করতে বলেছে। খুবই ভালো প্রশ্ন। দেখো তো আমাদের যে গণিত ভাষার সমস্যাটি আছে, আমাদের এখানে কি আছে? অশ্বক্ষমতা, জলের পরিমাণ আছে, আর ঘন্টা সময় যেটা আছে। তো কী বের করতে বলেছে আমাদের? দেখো আমরা দেখতে পাচ্ছি কত সময় লাগবে, মানে ঘন্টাটা বের করতে বলেছে। তাহলে আমরা অ্যান্সার দিব, তাহলে ঘন্টাটা থাকবে ডান দিকে। তাহলে এখানে আমরা লিখতে পারবো অশ্বক্ষমতা, তাহলে এখানে আমরা লিখে দেবো অশ্বক্ষমতা। এই যে আমাদের অশ্বক্ষমতা। তারপরে আছে জলের পরিমাণ, তো এখানে লিখবো আমরা জলের পরিমাণ। আচ্ছা, জলের পরিমাণ একটু বাড়ানটা, জলের পরিমাণ এখানে তোমাদের বলি লিটারে আছে, তাহলে এখানে আমি ব্র্যাকেটে লিটার দিয়ে দিলাম। ওকে, আর এখানে আছে ঘন্টা। ঠিক আছে, সময় যেটা,
এই যে এখানে সময় যদি দিই আমি সময়, যেটা আমার ব্র্যাকেটে লিখে দেবো কি ঘন্টা। ওকে, এই যে দেখো, তাহলে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অশ্বক্ষমতা কত আছে, 5 অশ্বক্ষমতা। তাহলে 5 অশ্বক্ষমতা একটা পাম্প মেশিন যেটা জল তুলছে, কতটা জল তুলবে, 36,000 লিটার জল তুলবে। কত ঘন্টায়, 8 ঘন্টায় তুলবে। ওকে, তারপরে আমাদের যে পাম্প মেশিনটা নেওয়া হয়েছে এখানে, সেটা হচ্ছে অশ্বক্ষমতা কত আছে, 7 আছে, মানে 7। তাহলে 7 অশ্বক্ষমতা সম্পূর্ণ এই যে পাম্প মেশিনটা কতটা জল তুলবে, এখন 63,000 জল তুলবে। 63,000 জল তুলতে কত সময় লাগবে সেটাই আমাদের বের করতে বলেছে। ওকে, তো দেখো আমরা সম্পর্কটা তৈরি করছি। প্রথমে অশ্বক্ষমতা আর সময়ের মধ্যে সম্পর্ক তৈরি করব। তাহলে এখানে দেখো অশ্বক্ষমতা বেড়েছে, মানে অশ্বক্ষমতা বলতে মেশিনের শক্তি, পাম্প যে মেশিনগুলো আছে তার শক্তিটা, মানে 5 থেকে 7 হয়েছে, মানে কি শক্তিটা কি বেড়েছে এখানে। তাহলে অশ্বক্ষমতা বাড়লে মানে মেশিনের শক্তি যদি বেড়ে যায়, তাহলে কী হবে, আমাদের সময়টা কমবে না বাড়বে, সময়টা কমবে। কোনো পরিমাণে একটা জল তুলবে, 5 অশ্বক্ষমতা সম্পূর্ণ একটা পাম্প জল তুলতে যদি 8 ঘন্টা সময় লাগে, কোনো একটা পরিমাণ জল, এটা ফিক্স ধরে নিবা এই মানটাকে, ঠিক আছে। তাহলে 8 ঘন্টা যদি সময় লাগে, 5 অশ্বক্ষমতা পাম্পের সময় লাগে 8 ঘন্টা, তাহলে 7 অশ্বক্ষমতা পাম্পের সময়টা কিন্তু কম লাগবে। মানে বেশি শক্তিশালী পাম্প মেশিনটা কী করবে, তাড়াতাড়ি জলটা তুলে ফেলবে। তো তাড়াতাড়ি জলটা তুলে নেবে মানে সময়টা কিন্তু কম লাগবে। তাহলে এখানে আমাদের কম আছে, তো দেখো এখানে আমি কমটা বসিয়ে দিলাম, এটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কম এটা। তাহলে আমরা লিখতে পারবো এখানে দেখো যে সম্পর্কটা তৈরি হয়েছে, এখানে আমাদের বেড়েছে, এখানে কমেছে, তাহলে ব্যস্ত সম্পর্ক। অশ্বক্ষমতা আর সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক দেখতে পাচ্ছি আমরা। তো লিখবো অতএব অশ্বক্ষমতা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। ঠিক আছে, এবার আমরা জলের পরিমাণ আর সময়ের মধ্যে সম্পর্ক তৈরি করব। দেখো প্রথমে জল তুলছিল কতটা, 36,000 লিটার জল তুলছিল 8 ঘন্টায়। এবার জলের পরিমাণটা দেখো তো, এখন হয়ে গেছে 63,000, মানে আগের চেয়ে জলের পরিমাণটা বেড়ে গেছে। তো জলের পরিমাণ যদি বেড়ে যায়, বেশি পরিমাণ জল তুলতে সময় তো বেশি লাগবে, আগের চেয়ে 8 ঘন্টার চেয়ে বেশি লাগবে সময়টা। তা জলের পরিমাণ বাড়লে সময় বাড়বে। তাহলে এখানে কিন্তু বেশি আছে মানটা, আমরা বেশি লিখে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে এখানে এদিকে বেড়েছে, এদিকেও বেড়েছে, তা দুই দিকে বেড়েছে। তাহলে এখানে সম্পর্কটা কী দাঁড়াবে আমাদের, আমরা লিখতে পারবো জলের পরিমাণ ও সময়ের মধ্যে সরল সম্পর্ক রয়েছে, দুই দিকে বাড়লে সরল সম্পর্ক। তাহলে অতএব জলের পরিমাণ ও সময়ের মধ্যে সরল সম্পর্ক রয়েছে, সরল সম্পর্ক রয়েছে, তাই তো। তাহলে এবার আমরা সময়টা বের করবো। অতএব সময় দেখো যে 8 ঘন্টা ছিল প্রথমে, 8টা আমরা বসিয়ে দেবো, গুণ দিয়ে দেখো ভগ্নাংশগুলো তৈরি করি। দেখো কম লিখে দিয়েছি, খুব সহজে ভগ্নাংশ তৈরি হয়ে যাবে। কম আছে আমাদের, কম বলতে আমাদের কি, একের চেয়ে ছোটো ভগ্নাংশ, মানে ছোটোটা উপরে হবে 5। এই যে কম বলতে কম থাকবে উপরে আর 7 থাকবে নিচে, তাই না। এই যে আমাদের কমের জন্য এটা হয় গুণ। আর এখানে দেখো বেশি আছে, তো বেশির জন্য দেখো ভগ্নাংশটা এখানে তৈরি হবে। তাহলে বেশি বলতে বেশিটা থাকবে উপরে, মানে 63,000 বেশি আছে, 63,000 উপরে থাকবে, আর এই যে 36,000টা এটা নিচে থাকবে। এই যে দেখো যেহেতু বেশি আমাদের, এটা বেশি একের চেয়ে বড় ভগ্নাংশ। তাহলে এই যে আমাদের এটা আমাদের কী বেরোচ্ছে, এটা সময় মানে ঘন্টা, আমরা এখানে ঘন্টা লিখে দেবো। চলো এটা কাটাকাটি করে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। 3টা শূন্য 3টা শূন্য কেটে দাও। তো এখানে 7 নং 63, এই যে দেখো 7 নং 63, 9 4 36, আর 4 2 8, দেখো 4 2 8। তা আমাদের থাকলো কি 2 আর 5, তাহলে এখানে 2 5 যদি গুণ করে কত হবে, দেখো 5 দিয়ে 10, মানে 10 ঘন্টা। এই যে দেখো সময়টা আমাদের 10 ঘন্টা লাগছে। তাহলে আমরা এবার অতএব দিয়ে অ্যান্সারটা লিখে দেবো। আমরা লিখতে পারবো, দেখো এই যে শেষের লাইনটা লিখো যে কত সময় লাগবে। এই যে দেখো এই যে 63,000 জল তুলতে কত সময় লাগবে, তাহলে আমাদের লিখব এখান থেকে লিখি 63,000 লিটার, এত হাজার লিটার জল তুলতে কত সময় লাগবে, 10 ঘন্টা, 10
ঘন্টা সময় লাগবে, তাই তো? এই আমাদের অ্যান্সার দেখো 10 ঘন্টা সময় লাগবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। দেখো সহজভাবে তোমাদের ত্রৈরাশিক পদ্ধতি দেখিয়ে দিয়েছি। আগের ক্লাসে আমাদের দুটো একক নিয়ে দেখিয়েছিলাম, প্রথম যে 10.1টা ছিল, আর কষে দেখি 10.2তে আমাদের দেখো 3টে একক নিয়ে, তাই না? 3জন থাকবে, 3জনকে নিয়ে আমাদের যে নিয়মটা, যে প্রসেসটা তোমাদের আজকের ক্লাসে দেখা হয়ে গেছে। এই ছিল আমাদের পার্ট 1 ভিডিওতে অঙ্কগুলো। পার্ট 2 ভিডিওতে তোমাদের অঙ্কগুলো আসবে, এরপরে 6 থেকে অঙ্কগুলো আসবে। তো পার্ট 2 ভিডিও তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো। তো দেখা হচ্ছে তোমাদের পার্ট 2 ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো।